হ্যালো আমার দুষ্ট প্রিয় মিষ্টি বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? বন্ধুরা, তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে আসছি। বন্ধুরা, তোমরা আমাকে যে পরিমাণ সাপোর্ট করেছো সেটা বলার মতো ভাষা নেই আমার কাছে। বন্ধুরা, গল্পটি না টেনে শেষ পর্যন্ত দেখলে আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে। চলুন বন্ধুরা, গল্পটি শুরু করি। শুদ্ধর হাসি ধারার কানে এখনও বাজছে। নিজেকে ধাতস্থ করে ধারা মনে মনে নিজেকে একটা ধমক দিল। এইসব কি ভাবছে সে? এমনিতেই মুখ দিয়ে বেফাস কথাটা বলে দিয়ে এখন যা ভাবা উচিত তা না ভেবে আরও স্টুপিডের মতো চিন্তা করছে। ধুর, মাথাটাই বুঝি আজকাল খারাপ হয়ে যাচ্ছে ধারার। এসব কেমন ধরনের চিন্তা? লজ্জায় তার ইচ্ছা করছে মাটির সাথে মিশে যেতে। সে রক্তিম মুখে একবার আস্তে আস্তে শুদ্ধর দিকে তাকিয়ে এক ছুটে সেখান থেকে চলে এলো। শুদ্ধ আসার আগেই বাতি নিভিয়ে কাঁথা মুড়ি দিয়ে ঘুমের আশ্রয় নিয়ে তবেই সে ব্যাপারটার সেখানে ধামাচাপা দিতে সক্ষম হল। সকালে ধারার ঘুম থেকে উঠতে উঠতে বেলা উঠে গেল। ঘুম চোখে তাকিয়ে দেখল শুদ্ধ রুমে নেই। গায়ের সুতি ওড়নাটা চাদরের মতো পেঁচিয়ে বারান্দায় চলে এলো ধারা। সকালের নরম আলো স্নিগ্ধতার সাথে ছুঁয়ে দিল তাকে। বারান্দার কাঠের রেলিংয়ে হাত রেখে নিচে তাকিয়ে দেখল খোদেজা খোয়ার থেকে হাঁস মুরগিগুলোকে ছেড়ে দিয়ে বাসি ভাত খাওয়াচ্ছে। খানিক বাদেই ঘর থেকে শুদ্ধ বেরিয়ে এলো। তার হাতে একটা কাস্তে আর একটা ছোট চটের বস্তা। তা নিয়ে সে যাচ্ছে নিজের ক্ষেত খামারের দিকে। ধারা অপলক সেদিকে তাকিয়ে রইল। কোনো সাধারণ মানুষও প্রথম দেখায় হয়তো এটা স্বাভাবিকভাবে নিতে পারবে না যে এমন উচ্চশিক্ষিত একটা ছেলে রোজ কাস্তে হাতে খেতে যায়, যেখানে চেষ্টা করলেই একটা ভালো চাকরি পেতে পারে সে। আচ্ছা, স্বপ্নের শক্তি কি আসলেই এত বেশি হয়? প্রয়োজনে মানুষকে সমাজের সাধারণ ধারণারও বিপরীতে নিয়ে যেতে পারে সে। ব্যতিক্রম থেকে ব্যতিক্রম ধারণাও সম্ভবপর হয় এই স্বপ্নের জোরেই। শুদ্ধর একটা শক্ত স্বপ্ন আছে, নিজের উপর আত্মবিশ্বাস আর পূর্ণ প্রচেষ্টার জোরে সেই স্বপ্নকে বাস্তবায়নের পথেও নেমে পড়েছে সে। তার চাক্ষুষ প্রমাণ তো ধারা গতকাল নিজের চোখেই দেখল সবকিছু কত সুন্দর ছিল। সেখানে একটা স্বপ্নের ছোঁয়া ছিল, পরিশ্রমের রেশ ছিল, আত্মবিশ্বাসের বাস্তব সাক্ষ্য ছিল। অনিন্দ ব্যক্তিত্বের অধিকারী শুদ্ধকে নিরীক্ষণ করতে গিয়ে পরনির্ভরশীল, ভীতু, ব্যক্তিত্বহীন ধারা হঠাৎ নিজের গভীরে হাতড়ে বেড়াল। তার মনের কোনো গোপন অংশেও কি ধীরে ধীরে গড়ে উঠছে এমন স্বপ্ন দেখার আহ্বান। একটা সুন্দর চেষ্টার মাধ্যমে সেও কি পারলেও পারতে পারে কিছু একটা। শুদ্ধর বন্ধু ফাহিমের একটা নিজস্ব রুম আছে প্রাইভেট পড়ানোর। তার পাশের রুমেই তার থাকার সমস্ত ব্যবস্থা। মূলত বাসাটি হল 2 কামরার। এক রুম থাকার জন্য রেখে আরেক রুমে কাঠের বেঞ্চ পেতে স্টুডেন্ট পড়ানোর ব্যবস্থা রেখেছে ফাহিম। এগুলো হলো আগের ব্যবস্থা। প্রায় 6 মাস হয়ে গেল ফাহিম স্টুডেন্ট পড়ানো ছেড়ে দিয়েছে। নেহাত বন্ধুর অনুরোধের জোরেই ধারাকে পড়াতে রাজি হয়েছে সে। সামনের কাঠের বেঞ্চিটিতে বসে আছে ধারা। তার সামনে দাঁড়িয়ে রয়েছে ফাহিম। শুদ্ধ দরজার বাইরে সিমেন্টের বাঁধানো বসার জায়গায় বসে আছে। এখানেই রোজ ধারার পড়া শেষ হবার অপেক্ষা করে সে। ধারা ইংরেজির গ্রামার অংশের একটা টপিক নিয়ে ফাহিমের থেকে বুঝে নিচ্ছিল। বোঝানো শেষ হলে ফাহিম বলল, আপনি তো খুব ভালোই প্রোগ্রেস করছেন ভাবি। ধারা কি বলবে ভেবে পায় না। স্যার ধরনের মানুষের মুখে ভাবি ডাকটা একটু অপ্রস্তুত কর। এখন এটা নিয়ে তো আবার কিছু বলা যায় না। ফাহিম বলতে থাকে, এভাবেই যদি চেষ্টা করতে থাকেন তাহলে একটা হোপ রাখাই যায় ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার। আরও ভালো মতো চেষ্টা করুন ভাবি। যদি চান্সটা পেয়ে যান না, আমার বন্ধুটা বেজায় খুশি হবে। কি সে না করছে আপনাকে পড়ানোর জন্য? আমি তো প্রথমে রাজি হতে চাইনি পড়ানোর জন্য। আসলে আমার সময় নেই বলে। শুদ্ধ আমাকে এতটাই অনুরোধ করেছে যে আমি আর না রাজি হয়ে পারিনি। তার উপর ও যেই প্রজেক্টে হাত দিয়েছে এর জন্য তো ওর নিজেরই অফুরন্ত সময়ের প্রয়োজন। তবুও তার থেকে সময় বের করে রোজ আপনাকে 2 ঘন্টার জন্য শহরে নিয়ে আসে। আবার যতক্ষণ পড়া শেষ হয় বাইরে বসে অপেক্ষাও করে। সিরিয়াসলি, বইয়ের পড়ালেখার জন্য কোনো স্বামীকে আমি এত খাটতে দেখিনি। শুদ্ধ আমার কলেজ লাইফের বন্ধু, আমরা একসাথেই এডমিশনের প্রিপারেশন নিয়েছিলাম। বিশ্বাস করেন ভাবি, আমি ওর নিজের এডমিশনের সময়েও ওকে এতটা ব্যাকুল দেখিনি। শুদ্ধ অনেক সাপোর্টিভ। ও পাশে থাকলে ইনশাআল্লাহ আপনি চান্স পেয়ে যাবেন। ফাহিমের কথা শুনে ধারা দরজা দিয়ে বাইরে তাকিয়ে শুদ্ধকে দেখতে লাগল। কিভাবে চোখে মুখে একটা ক্লান্তিহীন ছাপ নিয়ে 2 ঘন্টা যাবৎ বসে আছে লোকটা। ধারার ঠোঁটে এক ধরনের আবেগলাপুত হাসি ফুটে উঠে। ফাহিমের ওখান থেকে বেরিয়ে এসে ধারা আর শুদ্ধ রাস্তা দিয়ে হাঁটতে থাকে।
দুজনেই চুপচাপ, মুখে কোনো কথা নেই। ধারা আর চোখে একবার শুদ্ধর দিকে তাকায়। শুদ্ধর গায়ে নীল রঙের চেক শার্ট, মাথার ঘন চুলগুলো পরিপাটি হয়েই আছে। 2-3 দিন যাবৎ শেভ না করায় গালে গজিয়েছে হালকা খোঁচা খোঁচা দাড়ি। ধারা সন্তর্পণে সেদিকটায় তাকিয়েই থাকে। আচ্ছা, খুব কি আহামরি দেখতে ছেলেটা, তবুও সবার জন্য এত নজরকাড়া কেন? আসল ব্যাপারটা হলো শুদ্ধর ব্যক্তিত্বে। আর ব্যক্তিত্বের রূপের মতো ভয়ঙ্কর সুন্দর আর কিছু হয় না। তার কথার মধ্যে জড়তা নেই, দৃষ্টির মধ্যে কোনো সংকোচ নেই। সে স্পষ্ট আর স্বচ্ছ। তার সাধারণ কথা শুনতেও শান্তি লাগে। সেখানে প্রবল অনুপ্রেরণার জোয়ার থাকে। বিশেষ করে সে যখন জড়তাহীন, সংকোচবিহীন, স্পষ্ট স্বরে ধারা বলে ডেকে উঠে, সেই ডাকের মধ্যেই ভরসা, আস্থা, বিশ্বাস খুঁজে পায় ধারা। সেই ডাকটাও কত সুন্দর, সুমধুর। মনে হয় কেউ একজন আছে, সবসময় আছে। হঠাৎ একটা গোলা আইসক্রিমের ভ্যান নজরে পড়ায় শুদ্ধ ডেকে উঠল, ধারা। ধারার প্রাণ জুড়ে এক ধরনের শীতল শিহরণ বয়ে গেল। আবারও সেই ডাক। শুদ্ধ বলতে থাকল, গোলা আইসক্রিম খাবেন? প্রশ্ন তো করল ঠিকই, কিন্তু ধারা কিছু বলার আগেই তার হাত টেনে ভ্যানের কাছে নিয়ে গেল শুদ্ধ। আইসক্রিমওয়ালা কমলা ফ্লেভারের 2টো গোলা আইসক্রিম দিল তাদের। ধারা এর আগে কখনো গোলা আইসক্রিম খায়নি। আইসক্রিম পেয়ে আনন্দের সাথে খেতে লাগল সে। হঠাৎ শুদ্ধর দিকে তাকিয়ে হেসে দিল ধারা। বলল, আপনার ঠোঁট, জিভ কেমন কমলা রঙের হয়ে গেছে। শুদ্ধ বলল, আমারটা একার হয়েছে, আপনারটাও হয়েছে, দেখুন। এই বলে শুদ্ধ ধারাকে ভ্যানের সাথে ছোট্ট আয়নাটায় দেখালো। তারা দুজনেই বাচ্চাদের মতো জিভ বের করে আয়নায় দেখতে লাগলো আর খিলখিল শব্দে হাসতে লাগলো। সোজা হয়ে উঠতে গিয়েই ধারা একটা বাড়ি খেল শুদ্ধর মাথার সাথে। শুদ্ধ কিছু বলতে যাবে, তার আগেই সেই সুযোগ না দিয়ে ইচ্ছে করে মাথা দিয়ে আরেকটা বাড়ি দিয়ে ধারা বলল, আপনাকে কৃতার্থ করলাম, মাথায় শিং গজাবার হাত থেকে বাঁচিয়ে। শুদ্ধ হেসে ফেলল, সাথে ধারাও। আইসক্রিম খাওয়া হয়ে গেলে শুদ্ধ ধারাকে সামনে হাঁটতে বলে আইসক্রিমওয়ালাকে বিল পরিশোধ করতে লাগল। ধারা খানিক এগিয়ে গিয়ে শুদ্ধ এখনো আসছে না বলে বারবার পেছনে ফিরে দেখতে লাগল। রাস্তা সম্পূর্ণ ফাঁকা। ভাঙতি না থাকায় শুদ্ধর দেরি হচ্ছিল। হঠাৎ ধারার পাশ ঘেঁষে একটা পিকআপ ভ্যান গাড়ি দ্রুত চলে গেল। ধারা রাস্তার একটু বেশিই কাছ ঘেঁষে দাঁড়ানোয় ড্রাইভার গাড়ি থেকে মাথা বের করে তার সাইডে না যাওয়ায় মুখ খিচে একটা গালি দিল। ধারা কিছুই বলল না, নির্বাক হয়ে দাঁড়িয়ে রইল। দূর থেকে দৃশ্যটা চক্ষুগোচর হল শুদ্ধর। গাড়িটা ওদের থেকে খানিক সামনে গিয়েই থেমে গেল। শুদ্ধ ধারার কাছে গিয়ে বলল, ওই লোকটা আপনাকে গালি দিল, আপনি কিছু বললেন না কেন? আর সে আপনাকে গালি দিলই বা কেন? আপনি তো তার গাড়ির সামনে গিয়ে পড়েননি, আপনি কিছু বললেন না কেন তাকে? ধারা বিমর্ষ মুখে বলল, না থাক, দোষটা বোধহয় আমারই ছিল। আমি হাঁটতে হাঁটতে মনে হয় গাড়ির কাছে চলে গিয়েছিলাম। ধারা, সব দোষ সবসময় নিজের ঘাড়ে নিয়ে যাবেন না, রাস্তা যথেষ্ট প্রশস্ত, তার উপর পুরো ফাঁকা। আপনি হঠাৎ করে উদয় হননি, আগে থেকেই ছিলেন। সে তার গাড়ি নিয়ে আগে থেকেই সাইড হয়ে যায়নি কেন? আর আপনি কি রাস্তার মাঝে গিয়ে দাঁড়িয়েছিলেন? সাইডেই তো ছিলেন। তাহলে দোষটা তার। তার ভুলের কারণে আজ একটা অ্যাক্সিডেন্টও হয়ে যেতে পারে। তবুও নিজের ভুল না বুঝে সে উল্টো আপনাকেই গালি দিয়ে গেল। ড্রাইভারটা ওখানে দাঁড়িয়ে আছে, যান গিয়ে তাকে একটা ধমক দিয়ে আসুন। ধারা ভ্যাবাচ্চাকা খেয়ে বলল, থাক না, শুধু শুধু আবার ঝামেলা করার কি দরকার? ঝামেলার কিছু নেই, আপনি জাস্ট তার কথার জবাব দিবেন। ধারা নার্ভাস হয়ে গেল। অভ্যাসবশত কপালের কার্নিশ ঘষার জন্য হাত উঠানোর জন্য নাড়াতেই শুদ্ধ খপ করে ধারার সেই হাত ধরে ফেলল। শক্ত করে সেই হাত চেপে ধরে বলল, ভয় পাবেন না ধারা, সবকিছুর জন্যই সবসময় আপনার দোষ থাকে না। যতদিন পর্যন্ত এভাবে সবটা সহ্য করে যাবেন, ততদিন এই পৃথিবীবাসী সব দোষ আপনার উপর চাপিয়ে দেবে। এখানে দোষটা আপনার ছিল না। অন্যের উপর বিশ্বাস করার আগে নিজের উপর বিশ্বাস রাখতে শিখুন। আপনাকে কেউ একজন শুধু শুধুই গালি দিয়ে যাবে, আর আপনি সেটা সহ্য করবেন কেন? যান গিয়ে তার জবাব দিয়ে আসুন। গুটি গুটি পায়ে ধারা লোকটার দিকে এগিয়ে যেতে লাগল। নার্ভাস চোখে একবার পেছনে ফিরে তাকালো শুদ্ধর দিকে। শুদ্ধ নিজের মতো স্থির থেকেই দেখতে লাগল ধারা কি করে। পিকআপ গাড়িটার সামনে ড্রাইভারটা দাঁড়িয়েছিল।
ধারা গিয়ে সামনে দাঁড়াতেই কপাল ভাঁজ করে ড্রাইভারটা জিজ্ঞাসাসূচক দৃষ্টিতে তাকিয়ে রইল। ধারা কাঁপা কাঁপা গলায় বলল, আপনি আমাকে গালি দিলেন কেন? এতক্ষণ পর এসে এই কথা তোলায় লোকটা খানিক অবাক হল। তার খসখসে গলায় কুৎসিত ভঙ্গিমা করে বলল, গাড়ির সামনে আইয়া দাঁড়ায় থাকো কে? গায়ে হাওয়া লাগানির আর কোন জায়গা পাও না? লোকটার কথা বলার ধরন এত বিশ্রী, শুনলেই রাগ চড়ে যাবার কথা। ধারা আবারও কাপা গলায় কিছু বলতে গিয়ে থেমে গেল। চোখ বন্ধ করে একটা গভীর শ্বাস নিয়ে গলার জোর বাড়িয়ে বলল, আমি গাড়ির সামনে গিয়ে দাঁড়িয়েছিলাম নাকি আপনি গাড়ি নিয়ে আমার কাছে এসেছিলেন? এত বড় ফাঁকা রাস্তার মধ্যে আপনি আমার সাইড দিয়েই গাড়ি নিলেন কেন? অপর সাইড দিয়েও তো যেতে পারতেন। আরেকটু হলে তো আপনি গাড়ি আমার উপরেই উঠিয়ে ফেলতেন। দোষটা আপনার। ধারার সাথে যে আরেকজন আছে এটা ড্রাইভারটি বুঝতে পারেনি। একা একটা মেয়েকে দেখে তার গলা একটু বেশিই চড়ে গেল। সে চোখ গরম করে বলল, এই মাইয়া, বেশি কথা বলবা না। কেন? আমি কি ভুল কিছু বলেছি? দোষও আপনি করলেন, তার উপর গালিও আমাকে দিলেন। এই রাস্তার পাশে একটা সিসিটিভি ক্যামেরা আছে। চলুন সামনে ট্রাফিক পুলিশ বক্সে গিয়ে দেখা যাক দোষটা কার। বাকিটা না হয় পুলিশই দেখবে। পুলিশের কথা শুনতেই লোকটা ঘাবড়ে গেল। আমতা আমতা করতে লাগলো সে। ধারা বারবার তারা লাগিয়ে বলল, কি হলো, চলুন, আপনার যা ইচ্ছা আপনি রাস্তার মধ্যে একজনকে বলে যাবেন, আর সে চুপচাপ শুনবে। এর হেনস্তা এখন পুলিশই করবে। লোকটা ভয় পেয়ে গেল। শত চেষ্টা করেও যখন ধারাকে থামাতে পারল না, তখন শেষমেশ গালি দেবার জন্য ধারার কাছে বারবার মাফ চাইতে লাগল। আর সাথে এটাও বল, এরকম সে আর কখনো করবে না। এরপর যত দ্রুত সম্ভব গাড়ি নিয়ে কেটে পড়ল। ধারার ভীষণ আনন্দ অনুভব হল। নিজের উপর কিছুটা যেন বিশ্বাস খুঁজে পেল সে। হাসিমুখে পেছন ঘুরে শুদ্ধর দিকে তাকালো ধারা। শুদ্ধর মুখে সন্তুষ্টির হাসি। ধারা যেভাবে সিসিটিভি ক্যামেরা আর ট্রাফিক পুলিশের কথা বলে ব্যাপারটা সামলালো তাতে শুদ্ধ অবাক, সাথে মুগ্ধ। বাড়ি ফিরেই শুদ্ধ খোদেজার কাছে বসে বসে আজকের সমস্ত ঘটনা খুলে বলল। ধারা যে আস্তে আস্তে কিভাবে পাল্টাচ্ছে তা খোদেজাকেও জানিয়ে রাখল সে। ধারার উন্নতিতে ছেলের মুখে এত আনন্দ দেখে খোদেজার প্রাণ জুড়িয়ে গেল। খোদেজা ভেবে পায় না এত আনন্দ কি তার ছেলে কখনো নিজের সাফল্যতেও হয়েছিল। খোদেজা মনে মনে প্রার্থনা করল তার ছেলের এই সুখ সবসময় বজায় থাকুক। মায়ের প্রার্থনা করা মুখ দেখে শুদ্ধ বলল, তোমার দোয়া কখনোই বিফলে যায় না আম্মা। কথাটা বলেই মিষ্টি করে হাসল শুদ্ধ। শুদ্ধ হাসতেই তার বাম গালে টোল পড়ল। আর সেই টোল দেখে খোদেজার বুকের মধ্যে ছ্যাদ করে উঠল। সাধারণত ছেলের মুখের হাসি দেখলে মায়েরা আনন্দিত হয়, কিন্তু খোদেজার ক্ষেত্রে হয় বিপরীত। তার ছেলে হাসলেই তার গালে টোল পড়ে, আর সেই টোল চোখে পড়লে খোদেজার মুখের হাসি থেমে যায়। মনে পড়ে যায় সেই অপ্রিয় সত্য।